বীরজু কচরার গাঁধা থেকে উঠে আসা এক অমূল্য হিরে। দুপুরের চিলচিলে রোদে ইন্দ্রপ্রস্থ পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ বিশাল মাঠে সন্নাটা ছড়িয়েছিল। সেখানে উপস্থিত শত শত মানুষের শ্বাস আটকে ছিল। মঞ্চে বড় বড় মন্ত্রী, বিদেশি বিনিয়োগকারী এবং শহরের নামকরা লোকেরা বসেছিলেন, কিন্তু সবার চোখ সামনে রাখা সেই বিশালাকায় কালো রঙের দানবের মতো ইঞ্জিনের উপর আটকে ছিল। এটা কোনো সাধারণ মেশিন ছিল না, বরং দেশের প্রথম স্বদেশী সুপার টার্বো জেনারেটর ছিল, যাকে বানাতে পুরো ৫ বছর এবং ৫০০ কোটি টাকা খরচ হয়েছিল। আজ তার উদ্বোধন ছিল, কিন্তু আফসোস গত ১৫ মিনিট ভরে এই ইঞ্জিন স্টার্ট হওয়ার নামই নিচ্ছিল না। প্রজেক্টের চিফ ইঞ্জিনিয়ার সাহিল ভার্মার ঘাম ছুটছিল। তার মহার্ঘ স্যুট এখন ঘামে ভিজে গিয়েছিল। তিনি নিজের ল্যাপটপ এবং ট্যাবলেটে বারবার কমান্ড দিচ্ছিলেন, কিন্তু স্ক্রিনে শুধু এরর ব্লিঙ্ক করছিল। সাহিল নিজের টিমের উপর চেঁচিয়ে উঠলেন, তোমাদের বোঝা যাচ্ছে না? যদি এটা পরের ২ মিনিটে চালু না হয় তাহলে আমাদের কোম্পানির শাখ মাটিতে মিশে যাবে। চেক করো, ফুয়েল লাইনে সমস্যা নাকি সার্কিটে। তার টিমের জুনিয়র ইঞ্জিনিয়াররা ঘাবড়ে এদিক ওদিক দৌড়াচ্ছিল, কিন্তু মেশিনটা ছিল যে টস সে মস, হচ্ছিল না। সেই ভারী টেনশনের মধ্যে কেউ খেয়াল করেনি যে নিরাপত্তা ঘেরার একটা ভাঙা জালি দিয়ে এক ১২ বছরের ছেলে ভেতরে ঢুকে পড়েছিল। তার নাম বীরজু ছিল। শরীরে ছেঁড়া পুরনো কাপড় যার উপর গ্রিজ এবং কালির দাগ লেগেছিল, এবং কাঁধে একটা ময়লা কুচকুচে বস্তা যাতে কচরা ভরা ছিল। বীরজু কচরা কুড়ানো ছেলে ছিল, কিন্তু তার চোখে কচরার জন্য নয়, বরং মেশিনের জন্য এক অদ্ভুত চমক ছিল। বীরজু ধীরে ধীরে সেই বিশাল ইঞ্জিনের কাছে এগিয়ে গেল। তার কাছে বড় বড় ডিগ্রি বা কোডিংয়ের বোঝা ছিল না, কিন্তু সে মেশিনের ধুকধুক শুনতে পেত। সে নিজের চোখ বন্ধ করল এবং সেই হালকা শুশুর শব্দ শুনল, যা ইঞ্জিনের পেছনের অংশ থেকে আসছিল। সেই শব্দটা এত নরম ছিল যে হইচই এবং ইঞ্জিনিয়ারদের চেঁচামেচিতে কারো কানে আসছিল না, বীরজু ছাড়া। সে নিজের বস্তা নিচে রাখল এবং ইঞ্জিনের সেই অংশের দিকে এগোলো যেখান থেকে সেই শব্দ আসছিল। সেখানে একটা ছোট ভালভ ছিল যা কাঁপছিল। বীরজু নিজের পকেট থেকে একটা পুরনো মোর্চে পড়া পানা বের করল। তার হাত যেই সেই ভালভের দিকে এগোলো, পেছন থেকে একটা গর্জনের মতো আওয়াজ এলো। এই ছেলে, ওখানে কি করছিস? এটা সাহিল ভার্মার আওয়াজ ছিল। তিনি দৌড়ে এসে বীরজুকে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দিলেন। বীরজু হোঁচট খেয়ে নিজেরই বস্তার উপর পড়ে গেল। সাহিলের চোখে রাগ এবং ঘৃণা ছিল। তিনি বীরজুর নোংরা কাপড় এবং তার কালো হাত দেখে চেঁচিয়ে উঠলেন, তোকে জানা এটা কি? এটা ৫০০ কোটির ইঞ্জিন, কোনো খেলনা নয়। সাবধান, যদি এটাকে হাতও লাগাস তাহলে তোর পুরো খানদানের উপার্জন্য এর একটা পার্টস কিনতে পারবে না। ভিড়ে কেউ কেউ হেসে ফেলল। সিকিউরিটি গার্ডরা বীরজুকে ধরতে দৌড়ে এলো, কিন্তু বীরজু ভয় পেল না। সে ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালো এবং বড় মাসুমিয়তের সাথে বলল, সাহেব, ও মেশিনটা শ্বাস নিতে পারছে না, তার গলায় হাওয়া আটকে গেছে। যদি ওই নাট না কষা হয় তাহলে এটা কখনো চলবে না। সাহিলের মুখ রাগে লাল হয়ে গেল। গেও কোথাকার, তুই আমাকে শেখাবি? আমি অক্সফোর্ড থেকে পড়া, বের করো একে এখান থেকে। ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। বীরজু সিকিউরিটির পৌঁছনোর আগেই ফুর্তিতে লাফ দিল। তার আগে যে সাহিল তাকে আমার থামাতে পারে। বীরজু নিজের পানা সেই ছোট ঢিলে নাটে আটকে দিল এবং পুরো জোর লাগিয়ে অর্ধেক ইঞ্চি ঘোরাল। এক মুহূর্তের জন্য সন্নাটা নেমে এলো। সাহিল তাকে মারার জন্য হাত তুলছিলেনই যে হঠাৎ জমিনে কম্পন হল। সেই বিশালকায় ইঞ্জিন এক সিংহের মতো গর্জন তুলল। রোটারগুলো ঘুরতে শুরু করল এবং মিটারের সূঁচ ০ থেকে সোজা সর্বক্ষে পৌঁছে গেল। ইঞ্জিন চালু হয়ে গিয়েছিল। ইঞ্জিনের গর্জনের সাথে সাথে সেখানে উপস্থিত ভিড় তালি বাজাতে শুরু করল। মন্ত্রীজি এবং বিদেশি অতিথিদের মুখ উজ্জ্বল হয়ে উঠল। যে টেনশন কিছুক্ষণ আগে বাতাসে জমেছিল সেটা সেই ইঞ্জিন চালু হওয়ার সাথে সাথে উবে গেল। সাহিল ভার্মা, যিনি এক মুহূর্ত আগে লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিলেন, তিনি গিরগিটের মতো নিজের রং বদলে ফেললেন। তিনি তৎক্ষণাৎ নিজের কোটের বোতাম ঠিক করলেন, মুখে একটা বিজয়ের হাসি লাগিয়ে এবং ভিড়ের দিকে হাত নেড়ে এমন অভিবাদন গ্রহণ করলেন যেন এই চমৎকার তারই আঙুলের কেরামতি। তিনি মাইক হাতে নিলেন এবং ভারী আওয়াজে বললেন, মহিলা এবং সজ্জনেরা, ক্ষমা করবেন, এটা একটা খুবই জটিল টেকনিক্যাল সমস্যা ছিল, যাকে ন্যানো প্রেশার ফ্লাকচুয়েশন বলে। সাধারণ মানুষ এটা বুঝতে পারে না, কিন্তু আমার অভিজ্ঞতা এবং আমার সক্ষম টিম সেকেন্ডে এটা সমাধান করে ফেলেছে। ভারতের ইঞ্জিনিয়ারিংয়ের এই উৎকৃষ্ট নমুনা এখন আপনাদের সামনে। ভিড় আবার জোরে তালি বাজাল। তালির সেই গড়গড়াহটে কেউ সেই ছোট ছেলে বীরজুর দিকে তাকালো না, যাকে এখন দুটো হৃষ্টপুষ্ট সিকিউরিটি গার্ড পিছন থেকে ধরে টেনে নিয়ে যাচ্ছিল। বীরজুর চোখ এখনও সেই চলন্ত ইঞ্জিনের উপর আটকে ছিল। তাকে না তালি চাইছিল এবং না পুরস্কার। তার কাছে শুধু এই খুশি ছিল যে মেশিনটা এখন ব্যথায় নেই। সিকিউরিটি গার্ডরা তাকে মেইন গেটের দিকে ঠেলে দিল। চল রে ভিখারি, তোর সাহস কি করে হলো ভেতরে আসার? যদি সাহেব পুলিশ ডেকে ফেলতেন তাহলে পুরো জীবন জেলে পচতি। এক গার্ড তার পিঠে জোরে একটা ধাক্কা মারল। বীরজু টলে উঠল এবং তার হাত থেকে তার বস্তা ছুকে গেল। তাতে রাখা অল্প কচরা, লোহার টুকরো, পুরনো তার এবং প্লাস্টিকের বোতল মাটিতে ছড়িয়ে পড়ল। সে ঝুঁকে নিজের জিনিস কুড়োতে যাচ্ছিল,
যে ঠিক তখন এক গম্ভীর এবং কঠোর আওয়াজ গুঞ্জরিত হল। থামো! এই আওয়াজ এত প্রভাবশালী ছিল যে সিকিউরিটি গার্ডরা সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে গেল। মঞ্চে দাঁড়ানো সাহিল ভার্মার মুখের হাসি এক মুহূর্তে উবে গেল। ভিআইপি সেকশন থেকে উঠে এক বৃদ্ধ ব্যক্তি ধীরে ধীরে তাদের দিকে আসছিলেন। সাদা কুর্তা পাজামা, চোখে মোটা চশমা এবং হাতে একটা সাধারণ লাঠি। এনারা ছিলেন ইন্দ্রপ্রস্থ পাওয়ারের মালিক, শেঠ গিরধারীলাল। তিনি খুব কম কথা বলতেন, কিন্তু যখন বলতেন তখন পুরো শহর শুনত। শেঠজি সোজা সাহিলের কাছে নয়, বরং সেই কচরা কুড়ানো ছেলের কাছে পৌঁছালেন। তিনি সিকিউরিটি গার্ডদের হাতের ইশারায় সরে যেতে বললেন। সাহিল ঘাবড়ে দৌড়ে তাদের কাছে এলেন। স্যার, আপনি চিন্তা করবেন না, এটা তো শুধু একটা আওয়ারা ছেলে। কচরা কুড়ানো চুরি করার উদ্দেশ্যে ভেতরে ঢুকে পড়েছিল এবং মেশিন নিয়ে ছেড়ছাড় করছিল। আমি সিকিউরিটিকে বলে দিয়েছি এটাকে পুলিশের হাতে দেব। গিরিধারীলাল সাহিলের কথা এমনভাবে উপেক্ষা করলেন যেন সেখানে কেউ কথাই বলেনি। তিনি নিজের লাঠি দিয়ে বীরজুর ছড়ানো কচরার বস্তার দিকে ইশারা করলেন এবং তারপর সাহিলের চোখে চোখ রেখে বললেন, চুরি করতে আসা লোক যান বাঁচাতে পালায়, সাহিল মেশিন ঠিক করতে থেমে থাকে না, এবং এক চিফ ইঞ্জিনিয়ার হয়ে মিথ্যে বলা তোমাকে শোভা পায় না। আমি নিজের চোখে দেখেছি ইঞ্জিন কে স্টার্ট করেছে। সাহিলের পায়ের নিচে মাটি সরে গেল, তার গলা শুকিয়ে গেল। স্যার, ওটা তো শুধু কাকতালীয় ছিল। শেঠজি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বীরজুর সামনে, সেই ধুলো এবং গ্রিসে মাখা ছেলের সামনে হাঁটুতে ভর দিয়ে বসে পড়লেন। এটা দেখে পুরো স্টাফ অবাক হয়ে গেল। কোটি কোটি টাকার মালিক এক কচরা কোড়ানোর সামনে বসে। গিরিধারীলাল নরমভাবে জিজ্ঞাসা করলেন, বাবা, তোকে কি করে জানা গেল যে ঠিক ওই নাটটা ঢিলে ছিল? সেখানে তো কম্পিউটারও ফেল হয়ে গিয়েছিল। তুই তো পড়াশোনা করা মনে হয় না। বীরজু নিজের ময়লা শার্ট দিয়ে বয়ে যাওয়া নাক মুছল এবং বড় মাসুমিয়াতের সাথে বলল, বাবুজি, আমি পড়তে জানি না, কিন্তু যখন আমার মা চুলোয় ফুঁ দেন এবং যদি কাঠ ভিজে থাকে তাহলে আগুন ধরে না, শুধু ধোঁয়া দেয়। এই বড় ইঞ্জিনও ঠিক তাই করছিল। হাওয়া ভেতরে যাচ্ছিল কিন্তু বাইরে বেরোচ্ছিল না। ও কাঁপছিল, যেন তার দম ঘুটে যাচ্ছে। আমি শুধু তার গলার নল ঢিলে করেছি যাতে সে শ্বাস নিতে পারে। শেঠ গিরিধারী লালের মুখে একটা মৃদু হাসি ভেসে উঠল। তিনি বীরজুর নোংরা এবং গ্রিসে মাখা কাঁধে হাত রাখলেন এবং উঠে দাঁড়িয়ে সাহিলের দিকে তাকালেন। তার চোখে এখন নরমতা নয়, বরং অঙ্গারের মতো চমক ছিল। শুনলে সাহিল? শেঠজির আওয়াজ শান্ত ছিল, কিন্তু তাতে পাথরের মতো ভারী ভাব ছিল। তুমি ইঞ্জিনিয়ারিংয়ের মোটা মোটা বই পড়েছ, কিন্তু এই বাচ্চাটা জীবনের বই পড়েছে। তুমি মেশিনকে শুধু লোহার ফ্রেম বুঝেছ এবং এটা তাকে এক জীবন্ত প্রাণীর মতো অনুভব করেছে। এইটাই পার্থক্য এক চাকর এবং এক মালিকের চিন্তাভাবনার। সাহিলের মুখ অপমানে কালো পড়ে গেল। মিডিয়ার ক্যামেরা এখন তার জায়গায় সেই ছেঁড়া ছেলের ওপর জুম করছিল। নিজের বেইজ্জতি তাকে সহ্য হচ্ছিল না। সে দাঁত কিরমির করে বলল, স্যার, আপনি আবেগপ্রবণ হচ্ছেন। এটা শুধু একটা তুক্কা ছিল। এক অনপর কচরাওয়ালা যার না ওমের নিয়ম জানা আছে আর না থার্মোডাইনামিক্স, সে আমার টিমের অংশ হতে পারে না। এটা ইন্দ্রপ্রস্থ পাওয়ার, কোনো অনাথাশ্রম নয়। শেঠজি সাহিলকে হাতের ইশারায় চুপ করালেন এবং নিজের পকেট থেকে একটা সোনার মুদ্রা বের করে বীরজুর হাতের তালুতে রাখলেন। তারপর সবার সামনে ঘোষণা করলেন, আজ থেকে এই ছেলে বীরজু এই প্ল্যান্টের স্পেশাল ট্রেনিং স্কলার হবে। তার সব খরচ, পড়াশোনা এবং থাকার ব্যবস্থা কোম্পানি বহন করবে। ভিড় অবাক হয়ে গেল। এক কচরাওয়ালা এখন দেশের সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্টে কাজ করবে, কিন্তু বীরজু খুশি হওয়ার বদলে ঘাবড়ে গেল। সেই সোনার মুদ্রা ফেরত শেঠজির দিকে বাড়িয়ে দিল এবং নিজের কচরার বস্তা শক্ত করে ধরে বলল, না না মালিক, আমাকে মাফ করে দিন, আমার চাকরি চাই না। শেঠজি অবাক হয়ে গেলেন, কেন বাবা? এখানে তোকে এমনি ঘর মিলবে, ভালো খাবার মিলবে, সম্মান মিলবে, তুই মানা করছিস কেন? বীরজুর চোখে জল চলে এলো। সে ধীরে স্বরে বলল, বাবুজি, যদি আমি এখানে চাকরি করতে থাকি তাহলে আমার মায়ের কি হবে? সে অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না। প্রতিদিন সন্ধ্যায় আমি এই কচরা বেচে যে 150 টাকা নিয়ে যাই, তাতেই তার ওষুধ এবং দুমুঠো ভাত আসে। যদি আমি এখানে থেকে যাই তাহলে আজ রাতে আমার মা ভুকা শোবে। আমাকে যেতে দিন, আমার প্লাস্টিকের বোতল কুড়োতে হবে। এটা শুনে সেখানে উপস্থিত অনেকের মন গলে গেল। এখানে কোটি কোটির কথা হচ্ছিল, আর সেই বাচ্চার কাছে শুধু তার মায়ের দুমুঠো ভাতের চিন্তা ছিল। সাহিল মুখ বাঁকিয়ে বলল, দেখেছেন স্যার, এর চিন্তাভাবনাই কচরার মতো। এটা অফিসার হওয়ার যোগ্য নয়।
ঠিক তখন শেঠ গিরিধারীলাল বীরজুর মাথায় হাত বুলিয়ে আবেগপ্রবণ হয়ে বললেন, বীরজু, আজ থেকে তোমার মায়ের ওষুধ এবং ভাতের দায়িত্ব আমার। আমি কথা দিচ্ছি আজ রাতে তোমার মা ভুকা শোবে না, কিন্তু বদলে তোকে আমাকে একটা কথা দিতে হবে। তুই তোর এই কলা, এই হুনর মরতে দেবি না। তুই শিখবি, পড়বি এবং একদিন দুনিয়ার সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হবি। মঞ্জুর? বীরজু শেঠজি চোখে তাকাল। তাকে সেখানে দয়া নয়, বিশ্বাস দেখা গেল। সে ধীরে মাথা নাড়ল। সাহিল বর্মা দুলে দাঁড়িয়ে এসব দেখছিল। তার মুঠো শক্ত হয়ে গিয়েছিল। তাকে মনে হচ্ছিল যে এক নোংরা ছেলে তার সাম্রাজ্যে ফাটল ধরিয়ে দিয়েছে। সে মনে মনে শপথ নিল, বুড়ো সেটিয়ে গেছে, কিন্তু আমি এই কচরাওয়ালাকে ইঞ্জিনিয়ার তো দূরের কথা, চাপরাশিও হতে দেব না। এটাকে আমি এমন লাথি মারব যেটা আবার সেই কচরার গাদায় গিয়ে পড়বে যেখান থেকে এসেছে। বীরজুকে কোম্পানির হোস্টেলে নিয়ে যাওয়া হলো, কিন্তু সে জানত না যে মেশিন ঠিক করা সহজ, কিন্তু মানুষের ঘৃণা সামলানো খুব কঠিন। তার আসল পরীক্ষা এখন শুরু হতে চলেছে। 6 মাস কেটে গিয়েছিল। বীরজুর জীবন পুরোপুরি বদলে গিয়েছিল, কিন্তু সমস্যা কমার বদলে আরও বেড়ে গিয়েছিল। ছেঁড়া পুরনো কাপড়ের জায়গায় এখন তার শরীরে কোম্পানির নীল ইউনিফর্ম ছিল এবং কচরার বস্তার জায়গায় পিঠে বইয়ের ভারী ব্যাগ। কিন্তু ইন্দ্রপ্রস্থ পাওয়ার প্ল্যান্টের এই ঝকঝকে দুনিয়া বীরজুর কাছে কোনো জেল থেকে কম ছিল না। সমস্যা মেশিন ছিল না, সমস্যা ছিল ভাষা। বীরজুকে মেশিনের ভাষা তো জানা ছিল, কিন্তু বইয়ে লেখা ইংরেজি তার মাথার উপর দিয়ে চলে যেত। ক্লাসরুমে যখন প্রফেসর জটিল ডায়াগ্রাম বানাতেন এবং ইংরেজিতে লেকচার দিতেন, তখন বীরজু শূন্যতায় তাকিয়ে থাকত। বাকি ট্রেনি ইঞ্জিনিয়াররা, যারা বড় বড় কলেজ থেকে এসেছিল, তাকে অনপড় মেকানিক বলে ঠাট্টা করত। সাহিল ভার্মা বীরজুর জীবন হারাম করে রেখেছিলেন। তিনি ইচ্ছে করে বীরজুকে সবার সামনে ইংরেজিতে প্রশ্ন করতেন, এবং যখন বীরজু উত্তর দিতে পারত না, তখন পুরো ক্লাস হাসতে হাসতে ফেটে পড়ত। সাহিল প্রায়ই বলতেন, কচটার গাদা থেকে হিরে বেরোয় না, শুধু দুর্গন্ধ আসে। বীরজু চুপচাপ সব সহ্য করে নিত, কারণ তাকে শেঠজির কথা এবং নিজের মায়ের মুখ মনে পড়ত। একদিন সাহিল বীরজুকে কোম্পানি থেকে বের করে দেওয়ার পাকা ব্যবস্থা করে ফেললেন। প্ল্যান্টের একটা খুব দামি ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট, যা জার্মানি থেকে আনানো হয়েছিল, শর্ট সার্কিটের কারণে পুড়ে গিয়েছিল। কোম্পানির বড় বড় ইঞ্জিনিয়াররা হাত তুলে দিয়েছিলেন। নতুন আনতে মাসের পর মাস লাগত এবং কোটি কোটি টাকার ক্ষতি হতো। সাহিল বীরজুকে সবার সামনে ক্যান্টিনে নিয়ে গেলেন এবং সেই পোড়া কালো সার্কিট বোর্ড তার সামনে ঠুকে দিলেন। কেন মিস্টার জিনিয়াস? সাহিল ব্যঙ্গ করে বললেন, তুমি তো বিনা পড়াশোনায় মেশিন ঠিক করে দাও না? এই নাও, যদি কাল সকালের মধ্যে তুমি এটাকে চালু করো, তাহলে আমি মেনে নেব যে তুমি ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্য। আর যদি না পারো, তাহলে নিজের বস্তা বিছানা তুলে চিরকালের জন্য এখান থেকে বিদায় হয়ে যাও। চ্যালেঞ্জ মঞ্জুর? সেখানে উপস্থিত সবাই জানত যে এটা অসম্ভব। সেই বোর্ড পুরোপুরি ছাই হয়ে গিয়েছিল, কিন্তু বীরজু সেই পোড়া বোর্ডটা তুলে নিল, তাতে ঘ্রাণ নিল এবং ধীরে বলল, মঞ্জুর সাহেব। সাহিল হেসে সেখান থেকে চলে গেলেন, এই ভেবে যে কাল সকালে বীরজুর বিদায় পাকা। রাত গভীর হয়ে গিয়েছিল। হোস্টেলের ঘরে বীরজু একা ছিল। তার কাছে না জার্মানির স্পেয়ার পার্টস ছিল আর না হাইটেক টুল। সে নিজের পুরনো কচটার থলে খুলল, যেটা সে এখনও লুকিয়ে রেখেছিল। তাতে পুরনো রেডিও ট্রানজিস্টর, ভাঙা খেলনার মোটর এবং তামার তার ছিল। বীরজু জানত যে সে সেই বোর্ড বইয়ের পদ্ধতিতে ঠিক করতে পারবে না, তাকে নিজের কচটার দিমাগ লাগাতে হবে। পুরো রাত তার টেবিলে সোল্ডারিং আয়রনের ধোঁয়া উঠছিল। তার চোখে ঘুম ছিল না, শুধু উন্মাদনা ছিল। সে পুরা পথগুলো তামার তার দিয়ে বাইপাস করল। বিদেশি ট্রানজিস্টরের জায়গায় পুরনো রেডিওর ক্যাপাসিটার লাগালো। সেই সার্কিট এখন কোনো সুন্দর ইঞ্জিনিয়ারিংয়ের নমুনা নয়, বরং তারের একটা কুৎসিত জাল মনে হচ্ছিল। সকাল হল। সাহিল বর্মা নিজের চামচা ইঞ্জিনিয়ারদের সাথে ল্যাবে ঢুকলেন। তিনি দেখলেন যে বীরজু টেবিলে মাথা রেখে ঘুমোচ্ছে এবং সেই কুৎসিত সার্কিট বোর্ড সামনে রাখা। সাহিল জোরে তালি বাজালেন। ওঠো কচরাওয়ালা, বিদায়ের সময় হয়েছে। আমি আগেই বলেছিলাম, এটা রকেট সায়েন্স, কচরা কোড়ানো নয়। বীরজু চমকে উঠল। তার চোখ লাল ছিল। সে কিচ্ছু না বলে সেই অদ্ভুত দেখতে বোর্ডটা মেন মেশিনে কানেক্ট করে দিল। সাহিল হাসলেন। এটা কি, চোরাইয়ের বাসা বানিয়েছিস? এটা মেশিনকে ব্লাস্ট করে দেবে পাগল। তিনি সুইচ বন্ধ করতে এগোচ্ছিলেনই যে বীরজু পাওয়ার বোতাম টিপে দিল। যেই বীরজু বোতাম টিপল, ল্যাবে এক মুহূর্তের জন্য গভীর সন্নাটা নেমে এলো। সাহিলের মুখে একটা কুটিল হাসি ছিল। তিনি সেই কুৎসিত সার্কিট ফেটে যাওয়ার অপেক্ষায় ছিলেন, কিন্তু তখনই বিপ 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 মেশিনের প্যানেলে লাগানো লাল বাতিগুলো হঠাৎ সবুজ হয়ে গেল। স্ক্রিনে ডেটা দ্রুত ছুটতে লাগল। সেই মৃত পড়ে থাকা মেশিন, যাকে জার্মানির ইঞ্জিনিয়ারেরাও অনলাইনে ঠিক করতে পারেননি, বীরজুর কচরার টুকরো এবং পুরনো তারের জালে জীবন্ত হয়ে উঠল। সাহিল ঝট করে মনিটর দেখলেন। ভোল্টেজ একদম স্থির ছিল, তাপমাত্রা স্বাভাবিক ছিল, মেশিন আগের থেকেও আরও সুস্থিরভাবে চলছিল। সেখানে উপস্থিত জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ছাত্রদের মুখ খোলা থাকে গেল। সাহিলের নিজের চোখের ওপর ভরসা হচ্ছিল না। তিনি চেঁচিয়ে বললেন, এটা অসম্ভব, এই রিডিং ভুল,
তুমি সেন্সর নিয়ে ছেড়ছাড় করেছ। বীরজু শান্তভাবে উত্তর দিল, সাহেব, বিদ্যুৎ কেনা জার্মানির ভাষা জানা আছে না সে সৌন্দর্য দেখে? তাকে তো শুধু বয়ে যাওয়ার পথ চাই। আপনি যে পথ বানিয়েছিলেন সেটা নাজুক ছিল, আমি যে পথ বানিয়েছি সেটা তামার, এবং তামা কখনো ধোকা দেয় না। সাহিলের কাছে বলার কোনো শব্দ ছিল না। তার হার এও এক অনপ্পর কচরাওয়ালার হাতে তার অহংকারের উপর যেন চড় মারার মতোই কম নয়। তিনি দাঁত কিড়মিড় করে বীরজুকে তাকালেন এবং পা ঠুকে ল্যাব থেকে বেরিয়ে গেলেন। কিন্তু যেতে যেতে তার চোখে যে ঘৃণা ছিল সেটা বলছিল যে এই খেলা এখনও শেষ হয়নি। সেই রাতে সাহিল নিজের কেবিনে মদ খাচ্ছিলেন। তার দিমাগ কোনো বিষধর সাপের মতো ফনা তুলে বসেছিল। তাকে বোঝা গিয়েছিল যে বীরজুকে টেকনিক্যাল চ্যালেঞ্জে হারানো কঠিন, কারণ সেই ছেলের কাছে বইয়ের জ্ঞান নয়, বরং এক সহজাত প্রতিভা আছে। লোহাকে লোহা দিয়ে কাটা যায় না। সাহিল বিড়বিড় করে নিজেকে বললেন, এইটাকে কাটতে গেলে মোর্চে লাগবে, এবং বীরজুর জীবনে সেই মোর্চে তার অনপরতা। পরের সপ্তাহে প্ল্যান্টে বার্ষিক নিরাপত্তা পরিদর্শন হতে চলেছিল। এটা কোম্পানির জন্য খুব বড় দিন ছিল। সাহিল একটা ভয়ঙ্কর পরিকল্পনা বানালেন। তিনি পরের দিন বীরজুকে নিজের অফিসে ডাকলেন। এবার সাহিলের মুখে রাগ নয়, বরং একটা মিষ্টি কিন্তু মিথ্যে হাসি ছিল। বীরজু সাহিল বাবু ভালোবেসে বললেন, তুমি কাল অসাধারণ করেছ। আমি সেঠজিকে তোমার প্রশংসা পাঠিয়েছি। আমার মনে হয় আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম। বীরজু, যে সবসময় সরল পছন্দ করত, সাহিলের চাল বুঝতে পারল না। তাকে মনে হলো হয়তো সাহেবের মন বদলে গেছে। সে হাত জোড় করে বলল, ধন্যবাদ সাহেব। সাহিল টেবিল থেকে একটা ফাইল তুলে বীরজুকে দিলেন। দেখো বীরজু, এখন তুমি ট্রেনি নাও, বরং আমাদের টিমের অংশ। কাল অডিট এবং আমাদের সেক্টর 4-এর কুলিং চেম্বার পরিষ্কার করতে হবে। সেখানে একটা বড় লাল ভালো আছে, সেটা খুলে ভেতরের চাপ কমাতে হয়। বাকি ইঞ্জিনিয়াররা ব্যস্ত, তুমি কি এই কাজটা করে দেবে? বীরজুকে নিজের গুরুত্ব অনুভব হলো। সে তৎক্ষণাৎ মাথা নাড়ল। জি সাহেব, আমি এক্ষুনি যাচ্ছি। সাহিল তাকে যাওয়ার ইশারা করলেন। যেই বীরজু বাইরে বেরোল, সাহিল হো হো করে হেসে উঠলেন। যাও বাবা যাও, তোমাকে মেশিন চালাতে জানা আছে, কিন্তু পড়তে জানা নেই। আসলে সেক্টর 4-এর সেই কুলিং চেম্বারের দরজায় ইংরেজিতে একটা বড় সতর্কীকরণ লেখা ছিল, ডেঞ্জার, ডু নট ওপেন ভালভ উইদাউট শাটিং ডাউন পাওয়ার, ফেটাল স্টিম রিলিজ। বিপদ, বিদ্যুৎ বন্ধ না করে ভালভ খুলবেন না, প্রাণঘাতী ভাপ বেরোতে পারে। সাহিল ইচ্ছে করে বীরজুকে পাওয়ার বন্ধ করার নির্দেশ দেননি। তিনি জানতেন যে বীরজু সেই বোর্ড পড়তে পারবে না, এবং যেই সে ভালভ ঘোরাবে, শত শত ডিগ্রি গরম ভাপের ফোয়ারা সোজা তার মুখে আসবে। এটা দুর্ঘটনা নয়, বরং একটা সুনির্দিষ্ট হত্যার ষড়যন্ত্র ছিল। বীরজু খুশি মনে নিজের পুরনো পানাপেচকাস নিয়ে সেক্টর 4-এর দিকে এগোল। তাকে কি জানা ছিল যে সে নিজের মৃত্যুর দরজায় টোকা দিতে যাচ্ছে? সে সেই বিশাল ট্যাঙ্কের সামনে পৌঁছল। সেখানে লাল রঙের একটা বড় সতর্কীকরণ বোর্ড লাগানো ছিল, যার উপর একটা খুলি এবং হাড়ের চিহ্ন আঁকা ছিল। বীরজু থেমে গেল। সে সেই চিহ্ন দেখে একটু ভয় পেয়ে গেল, কিন্তু তারপর তাকে সাহিল সাহেবের মিষ্টি কথা মনে পড়ল। তুমি টিমের অংশ। তাকে মনে হল হয়তো এই চিহ্ন শুধু ভয় দেখানোর জন্য। সে নিজের বড় পানা বের করে সেই ভালভে লাগিয়ে দিল। বীরজুর হাত ভালভে ছিল এবং সে সেটা ঘোরাকে যাচ্ছিল, যে হঠাৎ সে থেমে গেল। তার কচরার দিমাগ এবং মেশিনের সাথে কাটানো বছরগুলো তাকে একটা সতর্ক বার্তা দিল। সে অনুভব করল যে সেই লোহার পাইপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গরম ছিল, এবং তার ভেতরে একটা ভয়ঙ্কর কম্পন হচ্ছিল, যেন কোনো বন্দি জন্তু খাঁচা থেকে বেরোতে রাগ করছে। বীরজু নিধের কান পাইপা ঠেকাল। ভেতরে ফুটন্ত ভাপের আওয়াজ কোনো ঝড়ের মতো ছিল। সে বিড়বিড় করল, সাহিল সাহেব বলেছিলেন এটাকে খুলে দাও, কিন্তু এই মেশিন চেঁচাচ্ছে যে আমাকে খুলিস না, আমি তোকে পুড়িয়ে দেব। সে সামনে লাগানো সতর্কীকরণ বোর্ডের দিকে তাকাল। সে ইংরেজি পড়তে পারত না, কিন্তু তার উপর আঁকা খুলি এবং হাড় সে চিনত। কচরার গোডাউনে এই চিহ্ন বিষ বা মৃত্যুর বোতলে থাকত। বীরজুর সামনে দুটো পথ ছিল, সাহিল সাহেবের হুকুম মানবে নাকি মেশিনের সতর্কবার্তা। সে এক মুহূর্ত ভেবে নিল এবং তারপর নিজের মনের কথা শুনল। মানুষ মিথ্যে বলতে পারে, মেশিন মিথ্যে বলে না। সে বাল্ব থেকে পানা সরিয়ে নিল। তার বদলে সে নিজের চোখ পাইপের পিছনে যাওয়া মোটা কালো কেবেলে ছোটাল। সে বুঝে গেল যে এটাই সিস্টেমের শ্বাস, অর্থাৎ বিদ্যুতের তার। সে ফুর্তিতে দেয়ালে উঠে মেন সার্কিট ব্রেকার খুঁজে বের করে পুরো জোরে লিভার নিচে টেনে দিল। খাটাক একটা জোরালো আওয়াজ হল এবং সেক্টর 4-এর মেশিনগুলো শান্ত হয়ে গেল। টারবাইনের শব্দ থেমে গেল। এখন বীরজু নিশ্চিন্তে ফিরে এসে সেই লাল ভালভ ঘোরাল। ফিস করে একটা হালকা আওয়াজের সাথে ভাপ নিরাপদে বাইরে বেরিয়ে গেল। কোনো বিস্ফোরণ হল না, কেউ পুড়ল না।
ঠিক তখনই মেইন দরজা খুলল। সাহিল ভার্মা, সেঠ গিরধারী লাল এবং বিদেশি টিমের সাথে প্রবেশ করলেন। সাহিলের মুঠে একটা ভয়ের নাটক ছিল। তিনি আশা করছিলেন যে তাকে বীরজুর লাশ বা অন্তত খুব খারাপভাবে পোড়া শরীর মিলবে, কিন্তু সামনের দৃশ্য দেখে তার হুঁশ উড়ে গেল। বীরজু জীবিত ছিল এবং শান্তভাবে হাতে কাপড় নিয়ে ভাল্ভ মুছছিল। সাহিল ঘাবড়ে এবং রাগে চিঁচিয়ে উঠলেন, এটা কি করেছিস তুই বোকা? তুই মেন পাওয়ার কেন কেটেছিস? তুই প্ল্যান্ট বন্ধ করে দিয়েছিস, অডিট টিমের সামনে আমাদের নাক কেটে দিয়েছিস। তিনি দৌড়ে বীরজুর কাছে গিয়ে তাকে ধাক্কা দিলেন। আমি তোকে ভাল্ভ খুলতে বলেছিলাম, পাওয়ার কাটতে নয়। তোকে জানা আছে 1 মিনিট প্ল্যান্ট বন্ধ থাকলে কত ক্ষতি হয়? সেঠ গিরধারী লাল এবং জার্মান অডিটর মিস্টার স্টিভও সেখানে এসে গেলেন। মিস্টার স্টিভ বীরজুকে এবং তারপর সেই ভাল্ভ দেখলেন। বীরজু মাথা নিচু করে বলল, মাফ করবেন সাহেব, কিন্তু পাইপটা খুব গরম ছিল। যদি আমি চলন্ত মেশিনে ভাল্ভ খুলতাম তাহলে সেটা ফেটে যেত। মেশিন কাঁদছিল সাহেব, তাই আগে আমি তার নাড়ি চেপে ধরেছি, পাওয়ার কেটেছি যাতে সে শান্ত হয়। সাহিল চেঁচিয়ে উঠলেন, বকবক বন্ধ করো স্যার, এটা অন পর, এর কিছু জানা নেই। এটা ভয়ে প্রোডাকশন বন্ধ করে দিয়েছে। এটাকেও ধাক্কা মেরে বের করে দিন। ঠিক তখনই মিস্টার স্টিভ নিজের হাত তুললেন। 1 মিনিট। স্টিভ নিজের পকেট থেকে একটা লেজার থার্মোমিটার বের করে পাইপের তাপমাত্রা চেক করলেন। তারপর সেই লাল ভালভের উপর লেখা সতর্কবার্তা পড়লেন। তার মুখ রাগে লাল হয়ে গেল। তিনি সাহিলের দিকে ফিরলেন। মিস্টার ভার্মা, স্টিভের আওয়াজ খুব কঠোর ছিল। আপনি কি চিফ ইঞ্জিনিয়ার? সাহিল হেঁচড়ে বললেন, জি স্যার। স্টিভ সতর্কীকরণ বোর্ডের দিকে ইশারা করলেন। তাহলে কি আপনাকে জানা নেই যে হাই প্রেশার স্টিম ভ্যালভ পাওয়ার কাটা ছাড়া খোলা একটা সুইসাইড মিশন, আত্মহত্যা? যদি এই ছেলেটা পাওয়ার না কাটত তাহলে এখানে এর লাশ পড়ে থাকত এবং এই পুরো সেক্টর উড়ে যেত। পুরো ঘরে সন্নাটা নেমে এলো। সেট গিরধারী লালের চোখে রক্ত উঠে এলো। তিনি সাহিলের দিকে তাকালেন, যিনি এখন ঘামে ভিজে গিয়েছিলেন। স্টিভ বীরজুর কাঁধে হাত রেখে ভাঙা হিন্দিতে বললেন, তুমি শুধু নিজের জান বাঁচাওনি, তুমি এই পুরো প্লান্ট বাঁচিয়েছ। তুমি জিনিয়াস লাড়কে। সাহিল এখন ফেসে গিয়েছিলেন। তার ষড়যন্ত্র তাঁরই গলার ফাঁস হয়ে গেল। সেটজি ধীরে ধীরে সাহিলের দিকে এগোলেন। সেট গিরধারী লালের হাত বাতাসে লহড়াল এবং একটা জোরালো চড় সাহিল ভার্মার গালে পড়ল। ঠাস! সেই আওয়াজ পুরো প্ল্যান্টে গুঞ্জরিত হল। সাহিল নিজের গাল ঘষতে ঘষতে হতভম্ব হয়ে গেলেন। সেটজির মুখ রাগে জ্বলছিল। তিনি আঙুল তুলে সাহিলের দিকে ইশারা করলেন। লজ্জা পাওয়া উচিত তোমার সাহিল। এক অনপড় বাচ্চাকে নিচু দেখাতে তুমি এত নিচে নেমে গেলে যে তার জান নেওয়ার চেষ্টা করলে। এটা অসাবধানতা নয়, এটা একটা হত্যার ষড়যন্ত্র ছিল। সাহিল চেষ্টা করলেন গোজামিল দেওয়ার। স্যার, আমার ওটা মানে ছিল না, আমি তো শুধু। চুপ! শেরজির গর্জনে সাহিল চুপ হয়ে গেলেন। তোমার ডিগ্রিগুলো শুধু কাগজের টুকরো সাহিল, কারণ তোমার কাছে সেই একটা জিনিস নেই যাই কচরা কুলানোর ছেলের কাছে আছে, জমির এবং ইমানদারি। তুমি মেশিনকে শুধু টাকা কামানোর মাধ্যম বুঝেছ, কিন্তু বীরজু তাদের নিজের বন্ধু মনে করেছে, এবং আজ সেই মেশিনই তোমাকে সত্যের আয়না দেখিয়ে দিল। শেঠজি সিকিউরিটি গার্ডদের ইশারা করলেন। সেই সিকিউরিটি গার্ডরা যারা কোনোদিন বীরজুকে টেনে বাইরে নিয়ে যাচ্ছিল, আজ তারা সাহিল ভার্মার বাহু ধরে তাকে ধাক্কা মেরে গেটের দিকে নিয়ে যেতে লাগল। সাহিল চেঁচাতে লাগলেন, নিজের ডিগ্রির দোহাই দিতে লাগলেন, কিন্তু আজ তার কথা শোনার কেউ ছিল না। ভাগ্য নিজের খেলা শেষ করে দিয়েছিল। যাকে কচরা ভেবে ফেলে দেওয়া হয়েছিল সে আজ হিরে হয়ে ঝকঝক করছিল, এবং যে নিজেকে রাজা ভাবত সে আজ নিজেরই চোখে পড়ে গিয়েছিল। সাহিলের চলে যাওয়ার পর মিস্টার স্টিভ বীরজুর হাত ধরলেন এবং নিজের পকেট থেকে একটা কলম বের করে তাকে দিলেন। এই কলম আমার বাবার, যিনি জার্মানির সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার ছিলেন। আজ এটা তোমার। তুমি এক ন্যাচুরাল বর্ন ইঞ্জিনিয়ার। শেঠ গিরিধারীলাল বীরজুর কাঁধে হাত রেখে ঘোষণা করলেন, আজ থেকে সাহিল ভার্মার জায়গা খালি, এবং যদিও বীরজুর কাছে এখনও ডিগ্রি নেই, কিন্তু আমি এটাকে এই প্ল্যান্টের হেড অফ টেকনিক্যাল অপারেশনস নিযুক্ত করছি। তার টিমে পিএইচডি লেখা লোক থাকবে যারা তার জন্য লিখবে, কিন্তু দিমাগ শুধু বীরজুর চলবে। পুরো হলে তালির গড়গড়াহট গুঞ্জরিত হল। বীরজুর চোখ থেকে জল বইতে লাগল। সে শেঠজির পায়ে হাত দিল, কিন্তু শেঠজি তাকে জড়িয়ে ধরলেন। কিছু মাগো বীরজু, শেঠজি বললেন, আজ তুমি যা মাগবে তাই মিলবে। বীরজু জল মুছল এবং বড় বিনয়ের সাথে বলল, মালিক, আমার বড় পদ চাই না, শুধু একটা অনুরোধ। আমার মতো হাজারো বাচ্চা আছে যাদের হাতে হুনর আছে, কিন্তু তারা বই পড়তে পারে না। আপনি কি এই ফ্যাক্টরির পিছনে একটা ছোট স্কুল খুলতে পারেন, যেখানে মেশিন শেখানো হবে কিন্তু রটানো নয়, যেখানে কচরা থেকে আবিষ্কার করতে শেখানো হবে? শেঠজির চোখ ভিজে এলো। তিনি বীরজুর মাথায় হাত বুলিয়ে দিলেন। শুধু স্কুল নয় বাবা,
আমরা পুরো বিরজু ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং বানাব। 5 বছর পর ইন্দ্রপ্রস্থ পাওয়ার প্ল্যান্টের পাশে একটা ভব্য ইমারত দাঁড়িয়ে গিয়েছিল। তার গেটে লেখা ছিল বিরজু ইনস্টিটিউট। ভেতরে একটা পরিষ্কার ক্লাসরুমে বিরজু দাঁড়িয়েছিল। এখন সে স্যুট বুটে ছিল। কিন্তু তার হাতে এখনও সেই পুরনো পানা ছিল। তার সামনে শত শত বাচ্চা বসেছিল, কেউ গরিব, কেউ ধনী, কিন্তু সবার চোখে সেই চমক ছিল যা কোনোদিন বিরজুর চোখে ছিল। বিরজু হেসে বলল, বন্ধুরা, দুনিয়া তোমাদের বলবে যে তোমরা জিরো যদি তোমাদের কাছে ডিগ্রি না থাকে, কিন্তু মনে রেখো, একটা ছোট কিলো যদি ঠিক জায়গায় লাগানো হয় তাহলে সে বড় থেকে বড় জাহাজকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে পারে। নিজের দাম চিনো, কারণ কচরা কিছু হয় না, শুধু সেই জিনিস যা নিজের ঠিক জায়গায় রাখা হয়নি। বাইরে সেই বিশালাকায় ইঞ্জিন পুরো জোরে গর্জন তুলছিল, যেন বিরজুর কথায় নিজের সম্মতি দিচ্ছে। কচরার গাদা থেকে উঠে আসা সেই ছেলে এখন হাজারো স্বপ্নকে উড়ান দিচ্ছিল। সত্যি বলা হয়েছে।